প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাসে সকলকে স্বাগতম, শুভেচ্ছা। আমি ললিত কুমার বৈরাগী, সহকারী শিক্ষক, এসি নর্থ কলাগাছি উচ্চ বিদ্যালয়। আজ আমরা শ্রেণী নবম দশম, বিষয় রসায়ন, অধ্যায় পঞ্চম, যৌগের রাসায়নিক সংকেত নিয়ে আলোচনা করব। যৌগের রাসায়নিক সংকেত কি, রাসায়নিক সংকেত লেখার নিয়ম, আণবিক সংকেত কাকে বলে, গাঠনিক সংকেত কাকে বলে, অষ্টক ও দুইয়ের নিয়ম, নিষ্ক্রিয় গ্যাস ও স্থিতিশীলতা, এসব বিষয় নিয়ে পর্যায়ক্রমে আলোচনা করব। প্রথমেই আমরা আলোচনা করব যৌগের রাসায়নিক সংকেত, অর্থাৎ আমরা যৌগের রাসায়নিক সংকেতের সংজ্ঞা দেব। যৌগের রাসায়নিক সংকেত যৌগের একটি অণুতে যেসব পরমাণু থাকে তাদের প্রতীক ও সংখ্যার মাধ্যমে অণুটিকে প্রকাশ করাই যৌগের রাসায়নিক সংকেত। যৌগের একটি অণুতে যেসব পরমাণু থাকে তাদের প্রতীক ও সংখ্যা যৌগের একটি অণুতে যেসব পরমাণু থাকে তাদের প্রতীক ও সংখ্যার মাধ্যমে প্রকাশ করাকে সংখ্যার মাধ্যমে প্রকাশ করাকে রাসায়নিক সংকেত বলে। রাসায়নিক সংকেত বলে, যেমন H2O, অর্থাৎ H2O দ্বারা হাইড্রোজেনের একটি অণুকে বোঝানো হয়েছে। এটি একটি যৌগ অণু। এই যৌগ অণুর ভিতরে হাইড্রোজেনের পরমাণু আছে 2টি এবং অক্সিজেনের পরমাণু আছে 1টি। কার্বন ডাইঅক্সাইড CO2, অর্থাৎ কার্বন ডাইঅক্সাইড CO2 দ্বারা কার্বনের একটি অণুকে নির্দেশ করে, যার মধ্যে কার্বন পরমাণু আছে 1টি, অক্সিজেন পরমাণু আছে 2টি। অর্থাৎ আমরা সংজ্ঞায় বলছি, যৌগের একটি অণুতে যে সব পরমাণু থাকে তাদের প্রতীক ও সংখ্যার মাধ্যমে প্রকাশ করাকে রাসায়নিক সংকেত, যৌগের রাসায়নিক সংকেত বলে। এভাবে আমরা CH4 মিথেন, অর্থাৎ এখানে মিথেনের একটি অণুতে কার্বন পরমাণু আছে 1টি আর হাইড্রোজেন পরমাণু আছে 4টি। তাহলে আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে যৌগের রাসায়নিক সংকেত কাকে বলে। প্রতীক সংকেত, কোন যৌগের অণুকে প্রতীক সংকেত ও তাদের সংখ্যার মাধ্যমে যে প্রকাশ করা, এটাই হলো যৌগের রাসায়নিক সংকেত। তাহলে আমরা এখন রাসায়নিক সংকেত লেখার এই নিয়ম নিয়ে আলোচনা করব।
রাসায়নিক সংকেত লেখার নিয়ম। নিয়ম এক, কোন মৌলের অণুতে যতগুলি পরমাণু থাকে তার সংখ্যা ইংরেজি হরফে মৌলের প্রতীকের ডান পাশে লিখতে হয়। কোন মৌলের অণুতে যতগুলি পরমাণু থাকে তার সংখ্যা মৌলের প্রতীকের ডান পাশের নিচে ছোট করে লিখতে হয়। মৌলের প্রতীকের ডান পাশে নিচে ছোট করে লিখতে হয়। অর্থাৎ প্রথম নিয়মটি হলো কোন মৌলের অণুতে যতগুলি পরমাণু থাকে তার সংখ্যা মৌলের প্রতীকের ডান পাশে নিচে ছোট করে লিখতে হয়। যেমন নাইট্রোজেন, একটি নাইট্রোজেনের অণু N2, অক্সিজেনের অণু O2, হাইড্রোজেনের অণু H2, ফ্লোরিনের অণু F2, ক্লোরিনের অণু Cl2। এভাবে এই মৌলের প্রতীকের ডান পাশে ছোট করিয়া তার সংখ্যা রাখতে হয়, যতগুলি পরমাণু নিয়ে এই অণুটি গঠিত হবে। অর্থাৎ নাইট্রোজেনের 2টি পরমাণু মিলে একটি অণু গঠন হয়েছে, অক্সিজেনের 2টি পরমাণু মিলে একটি অণু গঠন হয়েছে, হাইড্রোজেনের 2টি পরমাণু মিলে একটি অণু গঠন হয়েছে, ফ্লোরিনের 2টি পরমাণু মিলে একটি অণু গঠন হয়েছে, ক্লোরিনের 2টি পরমাণু নিয়ে একটি অণু গঠিত হয়েছে। কিছু কিছু মৌলের অণু গঠন করে না, যেমন কিছু কিছু মৌল অণু গঠন করে না, যেমন সকল ধাতু এবং নিষ্ক্রিয় গ্যাস সমূহ। যেমন আয়রনের অণু গঠন করে না Fe, এটা পরমাণু। সোডিয়ামের পরমাণু Na অণু গঠন করে না। ক্যালসিয়ামের পরমাণু Ca, পটাশিয়ামের পরমাণু K। অপরদিকে নিষ্ক্রিয় গ্যাস হিলিয়াম, সে অণু গঠন করে না।
এইসি, নিয়ন এনই, আর্গন এআর, ক্রিপ্টন কেআর। এভাবে এই মৌলগুলো, অর্থাৎ কিছু কিছু মৌল আছে যারা অণু গঠন করে না, তারা পরমাণু আকারে থাকে, তাদের প্রতীক লিখা প্রকাশ করা হয়। যেমন সকল ধাতু, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, গোল্ড, এরকম যত আছে, এবং নিষ্ক্রিয় গ্যাস সমূহ হিলিয়াম, নিয়ন, আর্গন, জেনন, রেডন, ক্রিপ্টন, এই মৌলগুলো কখনোই অনুগঠন করে না। এরপরে আমরা 2 নম্বর নিয়ম নিয়ে আলোচনা করব। কখনো কখনো কোনো যৌগের অণু দুইটি ভিন্ন মৌলের পরমাণু দিয়ে গঠিত হয়। সেই ক্ষেত্রে তাদের যোজনী যদি কোনো সাধারণ সংখ্যা দ্বারা বিভাজ্য না হয়। কখনো 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 দুই বা ততোধিক মৌল দ্বারা, যৌগের অণু দুইটি ভিন্ন মৌল দ্বারা অণু দুইটি ভিন্ন মৌলের পরমাণু দ্বারা গঠিত হয়। এবং তাদের যোজনী যদি কোনো সাধারণ সংখ্যা দ্বারা গঠিত হয়, তাদের যোজনী যদি সাধারণ সংখ্যা মানে কমন সংখ্যা দ্বারা বিভাজ্য না হয়, সেই ক্ষেত্রে একটি মৌলের যোজনী অন্য মৌলের কাছে লিখতে হয়। একটি মৌলের যোজনী অন্য মৌলের ডান পাশে নিচে ছোট করে লিখতে হয়। পাশে অন্য মৌলের ডান পাশে নিচে ছোট করে লিখতে হয়। ছোট করে লিখে সংকেত লিখতে হয়। যেমন ক্যালসিয়াম ক্লোরাইড CaCl, এখানে ক্যালসিয়ামের যোজনী 2, ক্লোরিনের যোজনী 1, অর্থাৎ ক্লোরিনের যোজনী ক্যালসিয়ামের কাছে আসবে নিচে এখানে, এবং ক্যালসিয়ামের যোজনী যাবে ক্লোরিনের কাছে, অর্থাৎ 1 লেখার প্রয়োজন হয় না। তাই ক্যালসিয়াম ক্লোরাইডের সংকেত হবে CaCl2। ঠিক ম্যাগনেসিয়াম ক্লোরাইড MgF, এখানে ম্যাগনেসিয়ামের প্রতীক লিখবো এবং ফ্লোরিনের প্রতীক লিখবো। এইবার যোজনী ম্যাগনেসিয়ামের যোজনী ফ্লোরিনের ডান পাশে নিচে যাবে এবং ফ্লোরিনের যোজনী ম্যাগনেসিয়ামের ডান পাশে নিচে আসবে। যেহেতু ফ্লোরিনের যোজনী 1,
এখানে 1 আসবে এবং ম্যাগনেসিয়ামের যোজনী 2, তাহলে এখানে 2 যাবে, অর্থাৎ 1 দিয়ে কোনো কিছুর গুণ করলে ওই একই থাকে, তাই 1 আমরা দেব না। তাহলে ম্যাগনেসিয়ামের যোজনী সংকেত হবে MgF2, ম্যাগনেসিয়াম ফ্লোরাইড। ঠিক একইভাবে ফেরিক ক্লোরাইড, ফেরিক ক্লোরাইড, ফেরিক ক্লোরাইড সমান, ফেরিক মানে আয়রন, Fe, আয়রন 3 যোজি, ক্লোরাইড হলো 1 যোজি, তাহলে আয়রনের যোজনী যাবে ক্লোরিনের কাছে, FeCl3, এটার নাম হলো ফেরিক ক্লোরাইড। আমরা যদি এভাবে আরো অনেক উদাহরণ আমরা দিতে পারি। অ্যালুমিনিয়াম অক্সাইড, আরেকটু উদাহরণ দিই আমরা, অ্যালুমিনিয়াম অক্সাইড, 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 Al O, এখানে অ্যালুমিনিয়ামের যোজনী হলো 3, এটি যাবে অক্সিজেনের কাছে, আর অক্সিজেনের যোজনী হলো 2, এটা আসবে অ্যালুমিনিয়ামের কাছে। অর্থাৎ এখানে এই 2 এবং 3 সংখ্যা সাধারণ কোনো সংখ্যা দ্বারা ভাগ যায় না, তাই এভাবেই আমরা লিখতে হবে। অর্থাৎ আমরা সংকেতে লিখছি, কখনো কখনো যৌগের অণু দুটি ভিন্ন মৌলের পরমাণু দ্বারা গঠিত হয়, তাদের যোজনী যদি সাধারণ সংখ্যা দ্বারা বিভাজ্য না হয়, সেক্ষেত্রে সেক্ষেত্রে একটি মৌলের যোজনী অন্য মৌলের ডান পাশে নিচে ছোট করে লিখে সংকেত লিখতে হয়। তাহলে এখানে সাধারণ সংখ্যা দ্বারা একটিও বিভাজ্য হয়নি। এখানে ক্যালসিয়ামেরও 1, অর্থাৎ এখানে হওয়ার কথা ছিল 1, আর ক্লোরিনের 2, এটা সাধারণ সংখ্যা দ্বারা বিভাজ্য হয়নি। ম্যাগনেসিয়ামের এখানে 1 এবং 2, যা সাধারণ সংখ্যা দ্বারা বিভাজ্য হয়নি। ফেরিক ক্লোরাইডেরও এখানে 1 এবং 3, যা সাধারণ সংখ্যা দ্বারা বিভাজ্য হয় নাই। অ্যালুমিনিয়ামের অক্সাইডের 2 এবং 3, যা সাধারণ সংখ্যা দ্বারা বিভাজ্য হয় না, তাই আমরা এভাবে সংকেত লিখতে পারি। আরেকটি নিয়ম নিয়ে আমি একটু আলোচনা করব। অর্থাৎ এইবার যদি সাধারণ সংখ্যা দ্বারা ভাগ যায়, যদি দুইটা মৌলের যোজনী কোনো সাধারণ সংখ্যা দ্বারা, 3 নম্বর, যদি কোনো মৌলের যোজনী সাধারণ সংখ্যা দ্বারা বিভাজ্য হয়, তবে ভাগ করার পরে যে সংখ্যা পাওয়া যাবে তা মৌলের প্রতীকের ডান পাশে নিচে ছোট করে লিখতে হবে।
এখানে এখানে পূর্বের নিয়মে এক মৌলের যোজনী অন্য মৌলের নিকট লিখতে হবে। লিখে সংকেত প্রকাশ করতে হবে, যৌগের সংকেত প্রকাশ করতে হবে। লিখে যৌগের সংকেত প্রকাশ করতে হবে। যেমন তাহলে আমরা বলছি কি যে যদি কোনো মৌলের যোজনী সাধারণ সংখ্যা দ্বারা বিভাজ্য হয় তবে ভাগ করার পরে যে সংখ্যা পাওয়া যাবে তা মৌলের প্রতীকের ডান পাশে নিচে ছোট করে লিখতে হবে। এখানে পূর্বের নিয়মে এক মৌলের যোজনী অন্য মৌলের নিকট লিখে যৌগের সংকেত প্রকাশ করতে হবে। যেমন কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইডে কার্বন অক্সিজেন। এখানে কার্বনের যোজনী হলো 4, অক্সিজেনের যোজনী 2। তাহলে এখানে আমরা কার্বন অক্সিজেনের যোজনী লিখবো 2, আর কার্বনের যোজনী কার্বনের কাছে যাবে হলো অক্সিজেনের কাছে যাবে 4, কার্বনের কাছে আসবে 2। সাধারণ সংখ্যা আমরা 2 দিয়ে ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে এই 2 2 কাটাকাটি গেল, অর্থাৎ কার্বনের কাছে থাকলো 1 আর অক্সিজেনের কাছে থাকলো 2, অর্থাৎ 1 আমাদের দেওয়ার প্রয়োজন নাই। তাই কার্বন ডাই অক্সাইডের সংকেত হবে CO2। এখানে আমরা সাধারণ সংখ্যা 2 দ্বারা ভাগ করেছি, ভাগ করার পরে যে ভাগফল পেয়েছি সেই ভাগফলটি আমরা এক মৌলের যোজনী আরেক মৌলের নিকট ডান পাশে নিচে ছোট করে লিখেছি। আবার কার্বন ডাই অক্সাইড, কার্বন মন অক্সাইড, এবার কার্বন মন অক্সাইড CO। এক্ষেত্রে কার্বনের যোজনী 2, যেহেতু কার্বনের যোজনী 2 এবং 4, অর্থাৎ যার একাধিক যোজনী আছে তাকে পরিবর্তনশীল যোজনী বলে। তাহলে কার্বনের পরিবর্তনশীল যোজনী আছে, তাহলে কার্বনের যোজনী এখানে 2, অক্সিজেনের যোজনী 2, এই 2 2 আমরা সাধারণ সংখ্যা 2 দ্বারা ভাগ করব। 2 দিয়ে ভাগ করলে এখানে 1 এখানে 1, অর্থাৎ 1 1 দেওয়ার প্রয়োজন হয় না। তাই কার্বন মন অক্সাইডের সংকেত লিখবো CO। এভাবে আমরা আরো অনেক কয়েকটি সংকেত লিখতে পারি, যেমন ফেরাস সালফেট, ফেরাস মানে Fe, সালফেট হলো SO4। সালফেট একটি যৌগমূলক আর Fe একটি ধাতু, অর্থাৎ Fe হলো লোহা, আয়রন। তাহলে ফেরাস যেহেতু আস ছোট ইগ বড়, তাহলে আয়রনও একটি পরিবর্তনশীল যোজনী আছে। আয়রনের যোজনী 3 এবং 2। এখানে যেহেতু ফেরাস বলছি আমরা, তাহলে আয়রনের যোজনী হবে 2। আর আমরা জানি সালফেট একটি যৌগমূলক যার যোজনী হলো ঋণাত্মক 2। তাহলে এখানে সালফেটের যোজনী আসবে আয়রনের কাছে, আয়রনের যোজনী যাবে সালফেটের কাছে। এই ক্ষেত্রে আমরা একটি ব্র্যাকেট দিয়ে লিখব,
অর্থাৎ যেহেতু সালফেট একটি কয়েকটি পরমাণু নেয়, অর্থাৎ এই জায়গা কয়েকটি পরমাণু আছে, সালফারের একটি পরমাণু, অক্সিজেনের 4টি পরমাণু, মোট 5টি পরমাণু নিয়ে, এই জন্য এখানে আমরা ব্র্যাকেট দিয়ে এখানে 2 লিখবো এবং সাধারণ সংখ্যা 2 দিয়ে আমরা ভাগ করব। ভাগ করলে অর্থাৎ এই 2 2 কাটাকাটি যায়, 1 1 থাকে, তাহলে আমরা সংকেত পাবো ApSO4, ApSO4, অর্থাৎ 2 2 কাটাকাটি গেছে, 1 1 থাকছে, 1 1 1 থাকলে আমাদের দেওয়ার প্রয়োজন হয় না। এভাবে আমরা রাসায়নিক সংকেত লিখতে পারি। তাহলে আমরা এখানে 3টি নিয়ম আমরা আলোচনা করেছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। এরপরে আমরা আণবিক সংকেত নিয়ে আণবিক সংকেত এবং গাঠনিক সংকেত নিয়ে আলোচনা করব। আমার সাথে তোমরা থাকবে, খাতা কলম নিয়ে সাথে সাথে গুরুত্বপূর্ণ অংশটুকু লিখে নেবে। আণবিক সংকেত: একটি মৌল বা যৌগের অণুতে যে যে ধরনের মৌলের পরমাণু থাকে তাদের প্রতীক এবং যে মৌলের পরমাণু যতটি থাকে সেই সকল সংখ্যা দিয়ে প্রকাশিত সংকেতকে আণবিক সংকেত বলে। তাহলে আণবিক সংকেত কাকে বলে আমরা একটু লিখি। আণবিক সংকেত একটি মৌল বা যৌগের অণুতে মৌল বা যৌগের অণুতে যে যে পরমাণু থাকে যে যে ধরনের পরমাণু থাকে তাদের প্রতীক ও তাদের প্রতীক এবং যে মৌলের পরমাণু যতটি থাকে, প্রতীক এবং যে মৌলের যতটি পরমাণু থাকে তার সংখ্যা থাকে সেই সকল সংখ্যা দিয়ে যে সংকেত লেখা হয় তাকে আণবিক সংকেত বলে। আণবিক সংকেত বলে যেমন, তাহলে কি পেলাম আমরা আণবিক সংকেত? একটি মৌল বা যৌগের অণুতে যে যে পরমাণু তাদের প্রতীক এবং যে মৌলের যতটি পরমাণু থাকে সেই সকল সংখ্যা দিয়ে যে সংকেত লেখা হয় তাকে আণবিক সংকেত বলে। যেমন পানি, H2O, পানির সংকেত। এখানে হাইড্রোজেনের 2টি পরমাণু এবং অক্সিজেনের 1টি পরমাণু আছে এক অণু পানির মধ্যে। মিথেন, CH4, অর্থাৎ মিথেনের একটি অণুতে কার্বন পরমাণু আছে 1টি, হাইড্রোজেন পরমাণু আছে 4টি। এই ক্ষেত্রে আমরা
কার্বনের প্রতীক ব্যবহার করছি, হাইড্রোজেনের প্রতীক ব্যবহার করছি এবং মৌলের এই কার্বন মৌলের পরমাণুর সংখ্যা এবং হাইড্রোজেন মৌলের পরমাণুর সংখ্যা আমরা বসাইছি। অতএব এই সংকেতকে আমরা আণবিক সংকেত বলতে পারি। ইথেন আণবিক সংকেত, ইথেনের আণবিক সংকেত C2H6, অর্থাৎ এখানে 2টি কার্বন পরমাণু এবং 6টি হাইড্রোজেন পরমাণু আছে। ঠিক প্রোপেনের ক্ষেত্রে C3H8, প্রোপেন C3H8, অর্থাৎ কার্বনের 3টি পরমাণু সাথে হাইড্রোজেনের 8টি পরমাণু যুক্ত থাকে। তাহলে এটাকে এই সংকেতকে আমরা আণবিক সংকেত বলতে পারি। এরপর আমরা গাঠনিক সংকেত নিয়ে একটু আলোচনা করব। গাঠনিক সংকেত গাঠনিক সংকেত একটি অণুতে মৌলের পরমাণু যেভাবে সাজানো থাকে, একটি অণুতে মৌলের পরমাণু যেভাবে সাজানো থাকে প্রতীক এবং বন্ধনের মাধ্যমে তা প্রকাশ করাকে গাঠনিক সংকেত বলে। প্রতীক এবং বন্ধনের মাধ্যমে তা প্রকাশ করাকে গাঠনিক সংকেত বলে। তাহলে গাঠনিক সংকেত আমরা কি সংকেতের সংজ্ঞা কি দেবো? একটি অণুতে মৌলের পরমাণু যেভাবে সাজানো থাকে প্রতীক এবং বন্ধনের মাধ্যমে তা প্রকাশ করাকে গাঠনিক সংকেত বলে। প্রতীক এবং বন্ধনের মাধ্যমে আমরা তা প্রকাশ করাকে গাঠনিক সংকেত বলা হবে। যেমন পানি H2O, এই সংকেতটি হলো আণবিক সংকেত। এইটার আণবিক সংকেত গাঠনিক সংকেত। H2O হলো পানির আণবিক সংকেত, আমরা এটার গাঠনিক সংকেত লিখব। অর্থাৎ পানির অণুর গাঠনিক সংকেত হলো কৌণিক। এখানে একটি অক্সিজেন পরমাণু 2টি হাইড্রোজেন পরমাণুকে 2 হাত দিয়ে বন্ধন গঠন করছে, অর্থাৎ এখানে একটি কোণ সৃষ্টি করছে, এটা একটি কৌণিক। আবার কার্বন ডাই অক্সাইড CO2, এটি হলো একটি আণবিক সংকেত। তাহলে গাঠনিক সংকেত হবে, যেহেতু কার্বনের 4 হাত, কার্বনকে মাঝে দিয়ে আমরা অক্সিজেন এ পাশে দেব 2টি অক্সিজেন পরমাণু,
অর্থাৎ একটি কার্বন পরমাণু এবং দুইটি অক্সিজেন পরমাণু আছে। এই কার্বন পরমাণুর 4 হাত, 2 হাত দিয়ে অক্সিজেন পরমাণুকে ধরে, আর বাকি 2 হাত দিয়ে এই অক্সিজেন পরমাণুকে ধরে। আবার ঠিক অক্সিজেন পরমাণু 2 হাত দিয়ে ওই কার্বনের সাথে বন্ধন গঠন করে। এই অক্সিজেনও কার্বনের সাথে 2 হাত দিয়ে বন্ধন গঠন করে। অর্থাৎ এই বন্ধনটি একটি সরল রৈখিক বন্ধন। এখানে সরল রৈখিক বন্ধন গঠন করা হয়েছে। অ্যামোনিয়া NH3 অ্যামোনিয়া এখানে নাইট্রোজেনের, এটা অ্যামোনিয়ার আণবিক, এটা হলো অ্যামোনিয়ার আণবিক সংকেত। এখানে নাইট্রোজেনের একটি পরমাণু, হাইড্রোজেনের 3টি পরমাণু আছে। এখানে আমরা এখন গাঠনিক সংকেত আঁকবো। অর্থাৎ হাইড্রোজেনের গাঠনিক, অ্যামোনিয়ার গাঠনিক সংকেত হলো পিরামিড আকৃতি। এক নাইট্রোজেনের 3 হাত, অর্থাৎ 3টি হাইড্রোজেনকে সে ধরবে এবং পিরামিড আকৃতি গঠন করবে এবং বন্ধন গঠন করবে। এই যে এখানে আমরা বন্ধন চিহ্ন দিছি, বন্ড। এই টানটা হলো বন্ড বলা হয়। তাহলে সে কি করলো? পিরামিড আকৃতি গঠন করলো। তাহলে এটা হলো কৌণিক সরল রৈখিক আর হলো পিরামিড আকার। পিরামিড। এভাবে আমরা মিথেনের CH4, এটা হলো মিথেনের আণবিক সংকেত বা রাসায়নিক সংকেত। এর গাঠনিক সংকেত হবে, অর্থাৎ কার্বনের 4টি হাত, 4 হাত দিয়ে 4টি হাইড্রোজেনের সাথে সে বন্ধন গঠন করে। 4 হাত দিয়ে 4টি হাইড্রোজেনের সাথে বন্ধন গঠন করে। এটা হলো চতুস্থলকীয়, 4 দিকে 4টি চতুস্থলকীয়। এভাবে এগুলোকে গাঠনিক সংকেত বলে। এছাড়াও আমরা হাইড্রোকার্বনের বড় বড় সংকেত আমরা লিখতে পারি, যেমন প্রোপেন C3H8। অর্থাৎ এখানে এই প্রোপেনের গাঠনিক সংকেত হবে এভাবে। অর্থাৎ এখানে 3টি কার্বন আছে, প্রত্যেকটা কার্বনের মধ্যে একক বন্ধন, আর এই 3টি কার্বন 8টি হাইড্রোজেনকে ধরবে। অর্থাৎ এই কার্বনের 3 হাত, তাহলে 3 হাত দিয়ে আরো বাকি রয়েছে 3 হাত, 3 হাত দিয়ে 3টা হাইড্রোজেনকে ধরবে, আর 1 হাত দিয়ে এই কার্বনের সাথে একক বন্ধন গঠন করছে। এটাও একক বন্ধন গঠন করছে। অর্থাৎ এই কার্বনের 2 হাত বন্ধন গঠনে ব্যবহৃত হয়েছে। এই 1 হাত এই কার্বনের সাথে, 1 হাত এই কার্বনের সাথে, অর্থাৎ তার আর ফাঁকা থাকে 2টি। সে 2টি হাইড্রোজেনের সাথে বন্ধন গঠন করে। এই কার্বনের হাত বন্ধন গঠনে ব্যবহৃত হয়েছে 1টি, তার ফাঁকা হাত রয়েছে আরো 3টি। এখানে 3টা হাইড্রোজেনের সাথে সে বন্ধন গঠন করবে। অর্থাৎ এখানে 6, 3 আর 3 6 আর 2 8, 8টি হাইড্রোজেনের সাথে সে বন্ধন গঠন করছে। এটা প্রোপেনের একটি গাঠনিক সংকেত। আমরা এভাবে ইথেনের গাঠনিক সংকেত লিখতে পারি। ইথেন C2H6। অর্থাৎ এখানে কার্বন আছে 2টি পরমাণু, একক বন্ধনে আবদ্ধ থাকবে। কার্বনের বাকি হাতগুলো হাইড্রোজেন বন্ধন দ্বারা পূর্ণ হবে। তাহলে এখানে হাইড্রোজেন 1টি, এখানে হাইড্রোজেন 1টি, এখানে হাইড্রোজেন 1টি, অর্থাৎ কার্বনের 4 হাত পূর্ণ হয়েছে। 1 হাত দিয়ে কার্বনের সাথে আর 3 হাত দিয়ে 3টি হাইড্রোজেনের সাথে বন্ধন গঠন করেছে। এই কার্বনও 1 হাত দিয়ে এই প্রথম কার্বনের সাথে বন্ধন গঠন করছে এবং এর আরো 3টি হাত ফাঁকা রয়েছে। 3 হাত দিয়ে 3টি হাইড্রোজেনের সাথে সে বন্ধন গঠন করবে। অর্থাৎ C2H, অর্থাৎ হাইড্রোজেন হলো 6টি। এই সংকেতটাকে বলা হয় গাঠনিক
সংকেত। তাহলে নিশ্চয়ই শিক্ষার্থী বৃন্দ তোমরা বুঝতে পেরেছ গাঠনিক সংকেত কি। অর্থাৎ একটি অণুতে মৌলের পরমাণু যেভাবে সাজানো থাকে প্রতীক এবং বন্ধনের মাধ্যমে তা প্রকাশ করাকে গাঠনিক সংকেত বলে। আমরা এখন আলোচনা করব অষ্টক ও দুইয়ের নিয়ম। অষ্টক ও দুইয়ের নিয়ম। প্রতিটি মৌলই তার সর্বশেষ শক্তি স্তরে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস প্রবণতা দেখায়। প্রত্যেকটা মৌলই যে 108টি মৌল আছে পৃথিবীতে, এই 108টি মৌলই তার শেষ কক্ষপথে ইলেকট্রন ত্যাগ করে অথবা গ্রহণ করে, শেষ কক্ষপথে ইলেকট্রন গ্রহণ করে সে অষ্টক পূর্ণ করতে চায়, অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায়। যেমন ক্যালসিয়াম Ca, এই ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা হলো ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা হলো 20। অর্থাৎ তার ইলেকট্রন বিন্যাসে দেখা যায় প্রথম কক্ষপথে 2টি, তারপরে 8টি, তারপরে আবার 8টি, আবার 2টি। অর্থাৎ কে সেল, এল সেল, এম সেল, এন সেল, সর্বশেষ কক্ষপথে তার 2টি ইলেকট্রন আছে। এই 2টি ইলেকট্রন সে ত্যাগ করে সে শেষ কক্ষপথে অষ্টক পূর্ণ করে। তখন সে কি এবং ক্যাটায়ন গঠন করে, এই প্লাস আয়ন, ক্যালসিয়াম 2 প্লাস আয়ন বা প্লাস আয়ন গঠন করে। অর্থাৎ তখন সে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস, এই ক্যালসিয়াম 2টি ইলেকট্রন যখন ত্যাগ করে দেবে তখন তার ইলেকট্রন হবে 2, প্রথম কক্ষপথে 2টি, দ্বিতীয় কক্ষপথে 8টি, তৃতীয় কক্ষপথে 8টি। অর্থাৎ সে শেষ কক্ষপথে অষ্টক পূর্ণ করে এবং নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস আর্গনের 288 আর্গনের ইলেকট্রন বিন্যাস লাভ করে এবং সুস্থিতিশীল হয়। এভাবে পটাশিয়ামের 19, এই পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস লক্ষ্য করলে দেখা যায় 2, 8, 8, 1। অর্থাৎ তার শেষ কক্ষপথে একটি ইলেকট্রন আছে। এই শেষ কক্ষপথের ইলেকট্রনটি সে ত্যাগ করে ক্যাটায়ন গঠন করে, অর্থাৎ পটাশিয়াম প্লাস আয়ন গঠন করে। তখন তার ইলেকট্রন বিন্যাস দাঁড়ায় 2, 8, 2, 8, 8। অর্থাৎ শেষ কক্ষপথে 8টি ইলেকট্রন অর্জন করে এবং নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস আর্গনের ইলেকট্রন বিন্যাস লাভ করে। আর্গনের 18টি, 2, 8, 8। এই নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস আর্গনের ইলেকট্রন বিন্যাস লাভ করে এবং স্থিতিশীল হয়। এভাবে এরা অষ্টক নিয়ম মানে। এই শেষ কক্ষপথে 8টি করে ইলেকট্রন থাকা এটাই অষ্টক নিয়ম। এইটাকে বলা হয় অষ্টক নিয়ম। যে কোনো মৌল, এটা একটা প্রবণতা, সে নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে চায়। নিষ্ক্রিয় গ্যাসের শেষ কক্ষপথে এক হিলিয়াম ব্যতীত আর নিয়ন, আর্গন, জেনন, রেডন, ক্রিপ্টন প্রত্যেকের শেষ কক্ষপথে 8টি করে ইলেকট্রন থাকে এবং তারা সুস্থিতিশীল হয়। এটা তাদের একটা ধর্ম। এই কারণে তারা অন্য কোনো মৌলের সাথে অনুগঠন করে না, নিজেরাও নিজেদের সাথে কোনো অনুগঠন করে না। এবার আমরা একটু 2 নিয়ম নিয়ে আলোচনা করব। লিথিয়াম, Li, লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3। অর্থাৎ তার ইলেকট্রন বিন্যাস লক্ষ্য করলে দেখা যায়, আমরা যদি ডায়াগ্রাম দিয়ে দেখাই,
প্রথম কক্ষপথে দুটি এবং শেষ কক্ষপথে একটি ইলেকট্রন তার। এখন এই ক্ষেত্রে এখানে এটাকে Li লিথিয়াম, এখন সেই একটি ইলেকট্রন সহজেই ত্যাগ করে দেবে, এটা তার একটা প্রবণতা, ত্যাগ করে দিয়ে সে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অর্জন করবে। অর্থাৎ প্রথম কক্ষপথে দুইটি ইলেকট্রন থাকবে আর শেষ কক্ষপথ তার বিলুপ্তি হয়ে যাবে। এই যে এইখানে অর্থাৎ সে তখন লিথিয়াম Li প্লাস আয়নে পরিণত হবে, একটি ইলেকট্রন ত্যাগ করে দিল এবং সে কি করলো, নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অর্জন করলো। অর্থাৎ হিলিয়ামের দুইটি ইলেকট্রন থাকে এবং হিলিয়াম স্থিতিশীল, তাই এই লিথিয়ামও স্থিতিশীল হয়েছে এবং দুইটি ইলেকট্রন থাকার কারণে এর দুইয়ের নিয়ম মানে, দুইয়ের তত্ত্ব মেনে চলে। বেরিলিয়াম Be এর চারটি, অর্থাৎ প্রথম কক্ষপথে দুইটি এবং শেষ কক্ষপথেও দুইটি, এই যে শেষ কক্ষপথেও দুইটি, এই এক জোড়া ইলেকট্রন, জোড়া ইলেকট্রন, এই জোড়া ইলেকট্রনের কারণে এই জোড়া ইলেকট্রন সে ত্যাগ করে দেবে, এই জোড়া ইলেকট্রন ত্যাগ করে দেবে, ত্যাগ করে দিয়ে সে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস সেও হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অর্জন করবে। অর্থাৎ এখানে বেরিলিয়াম 2+ আয়নে পরিণত হবে, Be2+ আয়নে পরিণত হবে এবং সে নিকটবর্তী নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অর্জন করবে এবং স্থিতিশীল হবে। এভাবে সে দুইয়ের নিয়ম মেনে চলে, অর্থাৎ এটাকে দুইয়ের তত্ত্ব বলে। অষ্টক নিয়মের কিছু ব্যতিক্রম কারণে বিজ্ঞানীরা নতুন একটি নিয়ম উপস্থাপন করেন যা দুইয়ের নিয়ম বলা হয়। বর্তমানে অষ্টক নিয়মে কিছু সীমাবদ্ধতা আছে, এই সীমাবদ্ধতার কারণে বিজ্ঞানীরা নতুন একটি নিয়মের উপস্থাপন করেন যাকে দুইয়ের নিয়ম বলা হয়। দুইয়ের নিয়মটি অষ্টক নিয়ম থেকে অধিকতর উপযোগী এবং আধুনিক। নিষ্ক্রিয় গ্যাসগুলোর সর্বশেষ শক্তি স্তরে যেমন 2টি ও 8টি ইলেকট্রন বিদ্যমান, হিলিয়ামের থাকে 2টি আর নিয়ন, আর্গন, জেনন, রেডন, ক্রিপ্টন এদের থাকে 8টি করে, অর্থাৎ 8টি ইলেকট্রন মানে কি 4 জোড়া তৈরি করে, 2টা করে 1 জোড়া তৈরি করলে 8টি ইলেকট্রন মানে 4 জোড়া, অর্থাৎ 4 জোড়া যখন তৈরি করে সে দুইয়ের নিয়ম মানে। এই কারণে অর্থাৎ সকল নিষ্ক্রিয় গ্যাসই দুইয়ের নিয়ম মানে, যে 8-এর নিয়ম মানে সে দুইয়ের নিয়ম মানে, অর্থাৎ 8টি ইলেকট্রন মানে 4 জোড়া, অর্থাৎ 2টি করে ইলেকট্রন জোট বাঁধে। এই জন্য একে দুইয়ের নিয়ম বলা হয়েছে নতুন আধুনিক এই রসায়নে। তেমনি অনুগঠনকালে পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে এক বা একাধিক জোড়া ইলেকট্রন বিদ্যমান থাকবে। এটি হচ্ছে দুইয়ের নিয়ম, এই জোড়া ইলেকট্রন তৈরি করবে, এখানে 4 জোড়া ইলেকট্রন তৈরি করছে। এই কারণে অর্থাৎ অণুতে যে কোনো পরমাণুর সর্বশেষ শক্তি স্তরে এক বা একাধিক জোড়া ইলেকট্রন অবস্থান করবে, এক বা একাধিক জোড়া ইলেকট্রন অবস্থান করলেই তাকে দুইয়ের নিয়ম মেনে চলবে সে। যেমন নিয়ন, নিয়নের 10, অর্থাৎ এর ইলেকট্রন বিন্যাস লক্ষ্য করলে দেখা যায় প্রথম কক্ষপথে 2টি অর্থাৎ 1 জোড়া, দ্বিতীয় কক্ষপথে 8টি, এই 1 জোড়া, এই 2 জোড়া, 3 জোড়া, এই 4 জোড়া, অর্থাৎ এইখানে 8টি ইলেকট্রন আছে, অর্থাৎ 4টি জোড়া গঠন করছে, অর্থাৎ প্রতি ক্ষেত্রেই 1 জোড়া করে ইলেকট্রন আছে, অর্থাৎ সে দুইয়ের নিয়ম মেনে চলে। নিয়ন দুইয়ের নিয়ম মেনে চলে এবং অষ্টক নিয়ম মেনে চলে, অর্থাৎ শেষ কক্ষপথে তার 8টি ইলেকট্রন আছে, এটা অষ্টক নিয়ম। আবার 4টা জোড়া গঠন করছে, অর্থাৎ 4 জোড়া গঠন করছে, এই জন্য সে দুইয়ের নিয়মও মেনে চলে।
এরপর আমরা নিষ্ক্রিয় গ্যাসের গ্যাস এবং স্থিতিশীলতা নিয়ে আলোচনা করব। নিষ্ক্রিয় গ্যাস ও স্থিতিশীলতা। নিষ্ক্রিয় গ্যাস কাকে বলে? যে সকল গ্যাসীয় মৌল নিষ্ক্রিয় অবস্থায় থাকে, অর্থাৎ কোনো অণু গঠন করে না, এরা কোনো অণু গঠন করে না, এরা অন্য কোনো মৌলের সাথে যুক্ত হয় না, এমনকি নিজেরাও নিজেদের সাথে কোনো অণু গঠন করে না। যেমন হিলিয়ামের 2টি পরমাণু যুক্ত হইয়া He2 হয় না, নিয়নের Ne2 হয় না, কারণ এরা প্রকৃতিতে পরমাণু আকারে অবস্থান করে। এটি হলো নিষ্ক্রিয় গ্যাস। আর এর স্থিতিশীলতার কারণ হলো এর ইলেকট্রন বিন্যাস। এর ইলেকট্রন বিন্যাসে লক্ষ্য করলে দেখা যাবে যে হিলিয়ামের ইলেকট্রন বিন্যাসে দেখা যায় শেষ কক্ষপথে 2টি, আর নিয়ন, আর্গন, জেনন, রেডন, ক্রিপ্টন এদের প্রত্যেকের শেষ কক্ষপথে 8টি করে ইলেকট্রন আছে, অর্থাৎ এরা অষ্টক তত্ত্ব মানে এবং দ্বৈত তত্ত্ব মানে। 8টি ইলেকট্রন যেহেতু 4 জোড়া, অর্থাৎ জোড়া গঠন করে, এক বা একাধিক জোড়া গঠন করলেই তাকে দ্বৈত তত্ত্ব বলে, তাহলে সে দ্বৈত তত্ত্ব মেনে চলে। নিষ্ক্রিয় গ্যাসের নাম লেখার একটা কৌশল আমি তোমাদের দেখাবো। নিষ্ক্রিয় গ্যাস হলো 6টি, অর্থাৎ আমাদের যে 118টি মৌলিক পদার্থ আছে তার মধ্যে গ্যাসীয় মৌলিক পদার্থ আছে 11টি, এর মধ্যে 6টি হলো নিষ্ক্রিয় আর 5টি হলো সক্রিয়। নিষ্ক্রিয় 6টির নাম হলো, আমি একটি ছন্দ ব্যবহার করব। দেখো, হিলি, নীলি, আয়, কৃপা যায় রংপুর, কৃপা যায় রংপুর। এখান থেকে হিলি থেকে হিলিয়াম, আমরা হিলিয়াম নাম নেব। নীলি থেকে নিয়ন, নিয়ন। আয় থেকে আর্গন, এয়ার, হিলিয়াম, নিয়ন, আর্গন। কৃপা থেকে ক্রিপ্টন, এয়ার, আর যায় থেকে জেনন, এক্সি, জেনন। আর রংপুর থেকে রেডন, আরএন, রেডন, রেডন। এই ছন্দটা দিয়ে আমরা এই 6টি নিষ্ক্রিয় গ্যাসের নাম মনে রাখতে পারি। হিলি একটি মানুষের নাম, নীলি একটি মানুষের নাম, আয়, কৃপা একটা মানুষের নাম। অর্থাৎ একটি লোক ডেকে বলছে, হিলি নীলি আয়, কৃপা যায় রংপুর, তোরা দেখে যা, কৃপা রংপুর যায়। তো এই ছন্দটা থেকে আমরা হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন এই নাম কটি আমরা মনে রাখতে পারি। এটা আমরা এই ছন্দটা মনে রাখলেই আমরা এটা ভুলবো না। অর্থাৎ এখন আমরা এই নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস আমরা একটু দেখব, কারণ এই নিষ্ক্রিয় গ্যাসের নিষ্ক্রিয়তার কারণ কি, কেন নিষ্ক্রিয় থাকে, অর্থাৎ তার ইলেকট্রন বিন্যাসই একটি গুরুত্বপূর্ণ, অর্থাৎ সে স্থিতিশীল অবস্থায় থাকে। তাহলে আমরা অরবিটাল পদ্ধতিতে অরবিটাল পদ্ধতিতে আমরা এর ইলেকট্রন বিন্যাস দেখাবো। হিলিয়ামের হলো 2টি পরমাণু, তাহলে প্রথম 1s2 একটি অরবিটাল সে দখল করে। তারপর নিয়ন, নিয়ন হলো 10, 1s2, 2s2, 2p6, অর্থাৎ
এখানে 10টি ইলেকট্রন, অর্থাৎ এখানে 8, শেষ কক্ষপথ হলো 2s 2p, এখানে 8টি ইলেকট্রন আছে। আর হিলিয়ামের আছে 2টি, আর্গন এয়ার, আর্গনের হলো 18টি। এটা আমরা যদি ইলেকট্রন বিন্যাস দেখাই, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, অর্থাৎ এখানে 8টি ইলেকট্রন, শেষ কক্ষপথে 8টি ইলেকট্রন আছে। 2, 8, 8, 18। এরপর আমরা ক্রিপ্টন কেয়ার, ক্রিপ্টন হলো 36টি, পারমাণবিক সংখ্যা 36, ইলেকট্রন সংখ্যা 36। তাহলে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, এরপর আসবে 4s2, তারপর আসবে 3d10, অর্থাৎ ডির উপর 10টি। তাহলে আমাদের এখানে আসলো 10 আর আসলো 18, 28, 29, 30, আর এরপর আসবে 4p6, অর্থাৎ এই যে 4s 4p, এই অরবিটালে 8টি ইলেকট্রন আছে। তার সর্বশেষ কক্ষপথে তার 8টি ইলেকট্রন আছে। এভাবে আমরা জেনন এক্সি, জেননের আছে 54টি ইলেকট্রন বিন্যাস যদি করি, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 3d10, তারপর আসবে 4p6, এরপর আসবে 5s2, তারপর আসবে 4d10, অর্থাৎ এখানে 10 এ পর্যন্ত, অর্থাৎ 3d পর্যন্ত এখানে আছে 8টি 10, আর 8টা 18, 8 10 28, 29 30, 8 36, 8 46, 47, 48টি হয়েছে। 49, 50, 51, 52, 53, 54, আরো 8টি ইলেকট্রন বাকি আছে। তাহলে এখানে আমরা দেব হলো 5p6, তাহলে 8টা 10, 10 আর 8টা 18, 8 10 28, 29 30, আর 36, 8 10 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, অর্থাৎ শেষ কক্ষপথে তার 8টি ইলেকট্রন আছে। 54টি ইলেকট্রন বিন্যাস হয়ে গেছে। এরপর আছে রেডন। রেডনে যদি আমরা দেখাই, RN, রেডন হলো 86। তাহলে 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2, 4p6, और 5s2, 4d10, 5s2 পরে আসবে 4d10, তারপরে হলো 5p6, এখানে আসবে 4 এর উপর 14, 4f
14, অর্থাৎ এখানে SPDF এফ পর্যন্ত পৌঁছে গেছে 14। এখন আমরা দেখব যে কয়টি ইলেকট্রন হয়েছে, অর্থাৎ এই পর্যন্ত 2 8 আর 2 10 আর 8 18 19 20 আর 6 26 26 আর হলো 10 46 46 আর হলো 47 48 48 49 50 51 52 53 54 54 আর 14 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 আরো লাগবে আমাদের। তাহলে এখানে ফাইভ পির পরে আসবে হলো 6s স্কয়ার, 6s স্কয়ার, তারপরে আসবে 5d10, 5d10, তারপরে আসবে 6p6, অর্থাৎ এই যে এখন CSEটা হয়ে গেছে। শেষ কক্ষপথে 8টি ইলেকট্রন আছে এখানে, এই যে 6 এর অরবিটালে 6s স্কয়ার আর 6p6, 8টি ইলেকট্রন আছে। অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস লক্ষ্য করলে দেখা যাবে হিলিয়ামের শেষ কক্ষপথে 2টি, আর নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন প্রত্যেকের শেষ কক্ষপথে 8টি করে ইলেকট্রন আছে। এই 8টি করে ইলেকট্রন থাকার কারণে এরা অষ্টক পূর্ণ করে এবং সুস্থিতিশীল হয়। এই সুস্থিতিশীলতার কারণেই এরা অন্য কোনো মৌলের সাথে মেশে না এবং কোনো অণু গঠন করে না। এটাই নিষ্ক্রিয় গ্যাসের নিষ্ক্রিয়তার কারণ। এই নিষ্ক্রিয় গ্যাসের ক্যারেক্টার অন্যান্য মৌল সবসময় গ্রহণ করতে চায়, এটা তার একটা প্রবণতা, এটাই তার প্রবণতা। অতএব শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই এই ক্লাস থেকে কিছুটা হলেও উপকৃত হতে পারবে। তোমরা মনোযোগ সহকারে বাড়িতে লেখাপড়া করবে, বাড়িতেই থাকবে, বাইরে বেরোলে অবশ্যই মাস্ক পরিধান করবে, নিয়মিত অনুশীলন করবে, লেখাপড়ার প্রতি মনোযোগ দেবে। আর আমাদের অনলাইন ক্লাসে নিয়মিত তোমরা সার্চ করবে এবং নিয়মিত অনলাইন ক্লাস দেখবে। আমাদের এসি নর্থ কলাগাছি উচ্চ বিদ্যালয়ের নামে আমরা একটি ফেসবুক পেজ খুলেছি। সে পেজটির নাম হলো এসি নর্থ কলাগাছি উচ্চ বিদ্যালয়, এসি নর্থ কলাগাছি হাই স্কুল অনলাইন ক্লাস। এই পেজে তোমরা আমাদের এই ভিডিও ক্লাসগুলো দেখতে পাবে। আশা করি তোমরা দেখবে। সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার ক্লাস এখানেই সমাপ্তি করছি।